তো আমি বুঝিয়ে দিব এমন করার মানেটা। কি করবে তুমি? ওরা হয়তো কোনো রাজনৈতিক দলের ছেলেরা, আর তুমি তোমার বাবার একটাই ছেলে। ওরা মারার সময় দয়া করবে না। কেন ওদের সাথে ঝামেলা করছো? আমি তোমার মতো না চুপচাপ বসে থাকবো না। তুমি যেমন সব সহ্য করো আমি সেটা পারবো না। কি করবে তুমি? করার মতো অনেক কিছু আছে, শুধু সুযোগের অপেক্ষা। সবাই যে যার মতো কথা বলছে। ওইদিকে রোহান তিনতলা বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সোহেল ওর পাশে এসে দাঁড়ালো। সোহেল বলল, আবিরকে হয়তো মারার জন্য ওর ভার্সিটিতে 5 জন ছেলে এসেছে, আর তারা সবাই আরিয়ানের লোক। আরিয়ান জানে ওটাই নিলয়। না, আরিয়ান জানলে সে আর দেরি করতো না, সে নিজেই নিলয়কে মারতে চলে আসতো। আমার মনে হয় নিলয় এটাই চাচ্ছে, যেন আরিয়ান নিজেই আসুক তাকে মারতে। এই সুযোগে সে আরিয়ানকেও মারবে। তুমি বুঝতে পারছো না আরিয়ানকে মারলে নিলয়কে টাচ করাটা কতটা ভয়ঙ্কর হবে। ওই ছেলেগুলোর সাথে যোগাযোগ রাখতে হবে। প্রথম দিন গিয়েই আবির নামধারী নিলয়ের সাথে ঝামেলা করেছে, তার মানে ওরা নিলয়কে টার্গেট করে এসেছে। আর এই জন্যই আমার ওদের দরকার। সুযোগে আমি নিলয়কে মেরে দেব। এখন অপেক্ষা ওই ছেলেগুলো কি করে। ওকে, দেখা যাক তোমার ইচ্ছে পূরণ হয় কিনা। ভাই, রোহানের মতলব কিন্তু আমার একটু ভালো লাগছে না। রোহান আমার কাছে এসেছিল, ও নাকি নিলয়কে মারতে চাই। রাফিকের কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো সাকিব আর রাফাত। রাফাতের হাতে ড্রিঙ্কসের গ্লাস ছিল। ভয়ে কাঁপার কারণে ড্রিঙ্কসের গ্লাসটা নিচে পড়ে যায়। রাফাত ভয়াত্মক ভঙ্গিতে বলে, রোহানের সাথেই আছে। সেদিন রোহান আর সোহেল এসে বলেছিল নিলয়কে মারতে চাই। আমি কিছুই বলিনি, তবে ওদের প্ল্যান মানে নিলয়কে আর আরিয়ানকে মারতে চাই। ওরা সবাই সাকিবের বাড়ি বসে গল্প করছিল, রাকিব, রাফাত আর সাকিব। কিন্তু শেষ কথাটা যে বলল, সেই কথার উদ্দেশ্যে সেদিকে সবাই তাকায়। দেখে আশরাফ সাহেব দাঁড়িয়ে আছেন। উনি হেঁটে এসে তিনজনের কাছে বসে মিটিংয়ে যোগদান করেন। উনি সোফাতে বসে বললেন, রকস্টারের বানানো এই জগতে সব রাফিয়ানদের বসবাস। এখানে কেবল একটাই খেলা চলে, যার নাম মাইন্ড গেম। আর মাইন্ড গেম হলো স্থির শান্ত মস্তিষ্কে ভেবে প্ল্যান করে কাজ করা। তবে প্ল্যানটা তৈরি করলো প্ল্যান অনুযায়ী যেন সব চলে, এটাই হলো আসল মাইন্ড গেম। যেদিন আরিয়ানের বাবার সাথে দেখা করতে যায়, সেদিনই আরিয়ানের হাতে রক্ত মাখা বড় কাটানা মানে ছুরি ছিল। সেদিন আরিয়ান সবার সামনেই বলে, আমি আমার বাবাকে মেরে ফেলেছি কোম্পানির জন্য। এখন থেকে সব কোম্পানি সবটাই আমার। কারো কিছু বলার আছে? আমি যেমন ভাগ দেব তেমন করেই সবাই চলবে। আমার ইচ্ছে মতো আমি ভাগ দেব। আশা করি সবাই বুঝেছেন। আমরা 5 জন ছিলাম না কোম্পানির ভাগে, ছিল আরও একজন। তোমরা তো দেখেছিলে রাকেশ আরিয়ানের কথা শুনে প্রতিবাদস্বরূপ কথা বলেছিল। তখনই আরিয়ান রাকেশের গলা কেটে দিয়ে আমাদেরকে দেখিয়ে বলে, এখন থেকে 80% ভাগ আমার, আর বাকি 20% তোমাদের। সেদিন বাড়িতে আসার পথে দেখা হয় আদনানের সাথে। আদনান ছিল আমার ক্লাসমেট, অনেক আগে থেকেই ওর সাথে পরিচয় ছিল। তখন সে কেবল নিলয় নামে একজনকে পেয়েছে, যার সাহস আর হিংস্রতা ছিল বিশাল। এর জন্য আমি নিজেই তাকে আমাদের ব্যাপারে লিখতে বলি বইটাতে। প্ল্যান তখনই করে ফেলেছিলাম, ওই নিলয়কে আমার চাই। এর জন্য এত কিছু করা, কারণ আরিয়ানকে মারতে পারবে একমাত্র নিলয়। আর নিলয়কে প্ল্যান অনুযায়ী আমি এনেছি এখানে। বলতে পারো আদনানকে ব্যবহার করেছি আমি। আর সেই ফাঁদে নিলয় পড়েছে। সে কি আর মাইন্ড গেম খেলবে? খেলবো তো আমি। আরিয়ানের বাবা তো নেই, আরিয়ান একাই। আদনানের সাথে সম্পর্কটাও নষ্ট। বলা যায় আমার ইচ্ছা অনুযায়ী এখন সব চলবে। মূল প্ল্যান হলো আরিয়ানকে মারবে নিলয়, আর রাকিবকে ডন বানিয়েছি কারণ তুমি মারবে তখন নিলয়কে। আমাদের রাস্তা তখন সম্পূর্ণভাবে ক্লিয়ার। এর জন্য নিলয়কে বেশি তাড়াহুড়ো দিও না। সে ওর মতো করে আরিয়ানকে মারবে। আমি চিনি নিলয়কে, আর নিলয় ওর মিশন কমপ্লিট করার জন্য
যতই বাধা আসুক না কেন সে সব কিছু ঠেকিয়ে পার করবে। অলরেডি করেই দিয়েছে। আরিয়ানের 4 জন লোককে মেরে ফেলেছে, আর রোহান সোহেল তো সামান্য একজন। নিলয় যদি জানে ওরা নিলয়কে মারতে যাচ্ছে, তবে নিলয় ওদেরকে যেভাবে মারবে, তারপর ওদের লাশ দেখতেও ভয় লাগবে আমাদের। এই জন্য তোমরা কেউ নিলয়কে এখন মারার প্ল্যান করো না। সময় বুঝে পাখি খাঁচাতে ধরা দেবেই, কারণ খাবারটা তো খাঁচাতেই রাখা থাকবে, তাই না? আশরাফ সাহেব চলে গেলেন। সাকিব, রাফাত আর রাকিব বোকার মতো তাকিয়ে আছে আশরাফ সাহেবের দিকে। উনি এত ঠান্ডা মাইন্ডের একজন মাস্টার মাইন্ডার এতদিন কেউ জানতো না। চুপচাপ একা একার মতোই প্ল্যান করে রেখেছে, কেউ তা বুঝতেই পারেনি। তবে দেখা যাক নিলয় কি করে। নিলয়ের শহরে যতদিন না আরিয়ানকে মারতে পারছে, ততদিন সবাই নিলয়ের থেকে ভয় নিয়ে চলবে। আর নিলয় জানে আরিয়ানকে মারতে পারলে সে আর কাউকেই কেয়ার করবে না। নুসু ম্যাম ক্লাসে আসলেন। উনি দরজার কাছ থেকেই শুনতে পাচ্ছিলেন ক্লাসরুমে বেশ জোরে চিৎকার আর শীষ দেওয়ার শব্দ হচ্ছে। ম্যাম আসতেই সবাই চুপ হয়ে দাঁড়িয়ে গেল। সবার পিছনে থাকা 5টা ছেলে বেঞ্চের উপরে পা তুলে আরামে হেলান দিয়ে বসে আছে। ম্যাম সবাইকে বসতে বললেন, ওই 5 জন ছেলেকে দাঁড়াতে বললেন। উঠে দাঁড়াও। পায়ে ব্যথা ম্যাম, তাই উঠতে পারবো না। কিছু বলার থাকলে বলেন, আমরা শুনছি। এত বেয়াদব কেন? টিচার্স রুমে আসলে তাদের সম্মানের জন্য দাঁড়াতে হয়, এইটুকু ভদ্রতা শেখনি তোমরা? এত জোরে কথা বলবেন না ম্যাম, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আপনি নিজের কাজ করুন। কি বললে? উঠে এসো সবগুলো। আহা ম্যাম, শুধু শুধু কেন প্রেসার বাড়াবেন? আপনার শরীরে বুড়ি হয়ে যাচ্ছেন, এখন রেস্ট নিন। ওই ঠিকভাবে কথা বল, উনি টিচার, ওনাকে সম্মান দিয়ে কথা বলবি, না হলে তোদের সবগুলোকে ক্যাম্পাস নিয়ে যে পিটাবো, বুঝেছিস? শালা, মা তোর বাপ রাষ্ট্রপতি, এই জন্য এত কথা বলছিস? তোকে এখানেই মারবো। নুসু ম্যাম অবাক হয়ে তাকিয়ে আছে নতুন ছেলেগুলোর দিকে। উনি এমনটা হবে কোনোদিন কল্পনাতেও ভাবেনি। উনি কান্নারত চোখে রুম থেকে বের হবে, তার আগে একবার নিলয়ের দিকে তাকায়। নিলয় চুপচাপ বসে আছে। নুসু ম্যাম ভেবেছিল হয়তো নিলয় কিছু বলবে, কিন্তু না, নিলয় চুপচাপ হয়ে আছে। ম্যাম যখন চলে যাবে তখন নিলয় উঠে দাঁড়িয়ে বলল, ম্যাম আপনি ক্লাস করুন, এরপর আপনাকে কেউ কিছু বলবে না। রাস্তায় থাকা কিছু না খেয়ে থাকা কুকুর দেখেছেন? তারা মোটা তাজা কুকুর, খাবারের দিকে তাকিয়ে কেবল ঘেউ ঘেউ করে, সাহস করে খাবারের কাছেও যেতে পারে না। ওরা সেই কুকুর, কেবল লাফাতে জানে, কাছে আসবে না। আপনি কিছু মনে নেবেন না ম্যাম, আপনি ক্লাস করুন। এখানে এতগুলো স্টুডেন্ট আপনাকে রেসপেক্ট করে, বাকি 5 জনকে ডাস্টবিনের ময়লা ভাবুন। চিন্তা করবেন না, আপনি নিজেই একদিন দেখবেন তারা আর আসছে না ক্লাসে। অভি চুপচাপ হয়ে নিলয়ের কথা শুনছিল। এমনভাবে অপমান করবে অভি বুঝতেও পারেনি। অভি এখন চুপ হয়ে আছে, তবে নিলয়ের থেকে জয়ের উপরে বেশি রাগাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। জানে না কেউ কি হতে যাচ্ছে, তবে হয়তো রহস্য উদ্ঘাটন হতে যাচ্ছে। নিলয় ক্যাম্পাসের ফুল গাছের নিচে বসল। নেহা থেকে নিলয় নিজেকে দূরে রাখার চেষ্টা করছে, কারণ নিলয় জানে নেহা একজন পুলিশ, আর সে আরিয়ানকে ধরার জন্য লুকিয়ে আছে। একটু পরে নেহা আসলো নিলয়ের সামনে। নেহা বলল, আবির, তোমার সাথে আমার কিছু কথা আছে, বলো। কিন্তু প্রমিস করো কখনো কাউকে এই ব্যাপারে বলবে না। কি কথা? আমার ব্যাপারে। তোমার ব্যাপারে কি কথা আছে যেটা আমি জানি না? আছে অনেক কিছু যা তুমি জানলে আমাকে ভুল বুঝবে, অবাক হবে, হয়তো ভয়ও পাবে। ও বলো, আমি শুনবো। আচ্ছা তুমি বসো, আমি দেখি কোল্ড ড্রিঙ্কস পাই কিনা। আচ্ছা। নেহা কোমল পানি আনতে চলে যায়। নিলয় বসে বসে ভাবে, নেহা, আমি জানি তুমি হয়তো কি বলবে, কিন্তু তোমার সব সত্যতা আমি জানি আগে থেকেই। তবে আমার সত্যটা জানলে তুমি আমাকে ভয় পাবে, আমাকে আর ভালোই বাসবে না। কিন্তু সরি নেহা, আমি এখন তোমাকে কিছুই বলতে পারবো না। কথাগুলো নিলয় নেহা চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে।
তখনই পিছন থেকে নিলয়ের কেউ তার কাঁধে হাত রেখেছে, সেটা অনুভব করলো। ঘুরে তাকিয়ে দেখে নিধি এসে দাঁড়িয়েছে, সাথে জয় নেই। নিধি নিলয়ের পাশে বসলো। লজ্জা মাখা চাউনি নিয়ে নিধি তাকালো নিলয়ের দিকে। নিলয় বলল, কিছু বলবা তুমি? বলো। আবির, আমি ক্রাইম ব্রাঞ্চের একজন স্পেশাল অফিসার। শুধু আমি না, নেহাও আমার সাথে আছে। আমরা দুজন একই ব্যাটালিয়নের অফিসার। আমাদেরকে স্পেশাল এজেন্সিতে রাখা হয়েছে। আমরা আমাদের মতো করে অপরাধীকে ধরতে পারবো। হার্ট মানি নামের একটা কোম্পানি আছে, ওই কোম্পানির মালিক হলো আরিয়ান। আরিয়ান কেবল কোম্পানির মালিক না, সে আন্ডারওয়ার্ল্ডের ড্রাগসের বিজনেসও করে। আমরা আদনান স্যারের হেল্প নিয়ে আরিয়ানের সাথে যুক্ত থাকা আমার বাবার খবরও পাই। তিনি ওই কোম্পানির সাথেই যুক্ত আছেন। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো, আমার আব্বু সহ আব্বুর বন্ধুরা ওই আরিয়ানকে মেরে কোম্পানি দখল করতে চায়। সেজন্য নিলয় নামের এক হিংস্র মাস্তান, যে কিনা ক্ষমতা দখলে নেশে সব কিছু করতে পারে, তাকে আমার আব্বুরা নিয়ে আসে আরিয়ানকে মারার জন্য। তাই আমি আর নেহা ভাগ হয়ে নিলয় ও আরিয়ানকে খুঁজছি। ও আরিয়ানকে খুঁজছে, আমি নিলয়কে। কিন্তু এই কাজের জন্য কখনো নিজের জীবনে যে একটা ভালোবাসা নামক অনুভূতি আছে, সেটা কোনোদিন ভেবেই দেখিনি। তবে হ্যাঁ, এবার ভাবার সময় এসেছে। আমি ভাবি তাকে নিয়ে। সে খুব সাধারণ একজন, অসাধারণের মাঝে সে বিশাল কিছু। সত্য বলতে, অনেক ছেলে আমাকে প্রপোজ করেছে, ভালোবাসার অফার বিভিন্নভাবে দিয়েছে, কিন্তু কারো অফারে আমি কোনোদিন সাড়া দেইনি। তোমাকে প্রথম যখন দেখি, তখন তুমি নীরব একটা ছেলে ছিলে। অবশ্য তোমার গেট আপ দেখে হাসি পেয়েছিল, কিন্তু তুমি অনেক জিনিয়াস। তোমার কথা বলার ধরন, তোমার কথাগুলো খুব সাধারণ হলেও সেটা আমার কাছে বিশাল কিছু। তোমাকে নিয়ে কেবল আমি ভেবেছি, অনেক কিছু খুঁজেছি নিজের মাঝে তোমাকে নিয়ে। বারবার প্রশ্ন করেছি, আমি কেন তোমাকে নিয়ে ভাবছি। আসলে সহজ করে বলি, আমি তোমাকে ভালোবাসি। আবির, আমি আমার ব্যাপারে তোমার কোনো কিছু গোপন রাখিনি, তোমাকে সবটা বলেছি। আবির, জানি না তোমার অ্যান্সার কি হবে, তবে তোমাকে অনেকটাই ভালোবেসে ফেলেছি। নিলয় কিছু বলল না। সে এখন কি বলবে সেটা বুঝতে পারছে না। যে মেয়ে তাকে ধরার জন্য স্পেশাল ফোর্সে নিয়োজিত, সেই মেয়ে তাকে ভালোবেসে কাছে পেতে চাইছে। আবার ওইদিকে নেহা মস্তান জগৎটাকে ধ্বংস করবার জন্য স্পেশাল ফোর্সে নিয়োজিত। সেই মেয়েটাও নিলয়কে ভালোবাসে, আবার নিলয় নেহাকে ভালোবাসে। সবটাই গোলমেলে হয়ে যাচ্ছে। নিলয় কিছুই ভাবতে পারছে না। নেহা কোকের বোতল নিয়ে নিলয়ের কাছে আসতে থাকে। দূর থেকে দেখে নিলয় নিধির সাথে বসে গল্প করছে। নেহা রাগে কোকের বোতল দুটো নিচে ফেলে দেয়। নিলয় সেটা দেখতে পায়, কিন্তু নিধি প্রশ্ন করে, আবির, বলো না আমাকে ভালোবাসো কিনা। দেখো নিধি, আমি কখনো এসব নিয়ে ভাবিনি। আর তাছাড়া আমার সম্পর্কে তুমি কিছু জানো না, হয়তো জানার পর আর ভালোবাসবে না। কেন? তুমি কে? আমি সাধারণ মানুষ, তবে জানি না কেমন। আচ্ছা বাই, পরে কথা বলবো। নিলয় চলে আসতে যাবে তখনই সেই দিনের কেরানি এসে ডাক দেয় নিলয়কে। আবির, নুসু ম্যাম তোমাকে ডাকছে। আচ্ছা নিধি ভাই, পরে কথা বলবো। নিলয় আর দাঁড়ায় না, তাড়াতাড়ি নিধির কাছ থেকে বিদায় নিয়ে নুসু ম্যামের অফিসের রুমের সামনে এসে দাঁড়ালো। ম্যাম নিলয়কে দেখে ভিতরে আসতে বললেন। নিলয় ওনার সামনে এসে দাঁড়ালো। ম্যাম বসতে বলল ওকে। আবির, তোমাকে একটা গল্প বলার আছে। জি ম্যাম। আমার একটা ছেলে আছে, কিন্তু আমি আমার ছেলের সাথে গত 5 বছর ধরে কথা বলি না। আর আমার হাজবেন্ডও আছে, ওনার সাথেও আমি গত 7 বছর ধরে কথা বলি না, আর না কোনো যোগাযোগ রেখেছি। কিন্তু ওরা জানে আমি কোথায় থাকি, কি করি, কখন কোথায় কি করছি, সবটাই তারা জানে। যেন সে কে? সে হলো আরিয়ান, আমার ছেলে আরিয়ান। আর ওর বাবা আমার হাজবেন্ড। ছোট্ট একটি সংসার ছিল আমাদের, কিন্তু জানি না কার নজর লেগে গেছে। হঠাৎ করে সব যেন ভেঙে চুরমার হয়ে গেছে। আমাদের ছোট্ট একটি সুন্দর সংসার কেন ভেঙেছে জানো? কারণ আমি জানতে পারি আমার হাজবেন্ডের আরও একটি বউ আছে, আর আমি প্রথম বউ থাকার সত্ত্বেও সে আমাকে না জানিয়ে বিয়ে করেছে। ওই বউটাকে আমি কখনো দেখিনি, আর জানিও না সে কোথায় আছে। আমি আমার ছেলেকে নিয়ে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আরিয়ানকে ওর বাবা নিজের করে রেখে দেয়।
আর দিনকে দিন জানোয়ার তৈরি করে। ভাবছো আমি আমার ছেলেকে কেন গালি দিচ্ছি? কারণ সে ওটারই যোগ্য। আরিনকে নাকি নিলয় নামের একটা ছেলে মারতে চায়। সেদিন থেকেই নিলয়কে খুঁজছি, কারণ ওরকম ছেলে আর হাজবেন্ড আমার চাই না। জানো, আরিয়ান এসেছিল অনেক আগে আমার কাছে। ওকে ভালো পথে আনার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু জানো ও কি করেছিল আমার সাথে? এই দেখো। নুসু ম্যাম কথাটা বলেই ওনার বুক থেকে শাড়িটা হালকা নামিয়ে দেয়। ওনার বুকে সিগারেটের আগুনে পোড়ানো দাগ, একটা নয় অনেকগুলো। নুসু ম্যাম কাঁদছে। কাঁদতে কাঁদতে তিনি বললেন, সেদিনের পর থেকে অনেক কষ্ট পেয়েছিলাম আমি। মনে মনে বলছিলাম আরিয়ান ঠিক এমন একটা হিংস্র লোকের কাছে পড়বে। দেখো না, সত্যি সত্যি নিলয় নামের একজন এসেছে আরিয়ানকে মারতে। সেদিনের পর অনেক কষ্ট পেয়েছিলাম আমি। মনে মনে বলেছিলাম আরিয়ান ঠিক এমন একটা হিংস্র লোকের কাছে পড়বে। দেখো না, সত্যি সত্যি নিলয় নামের একজন এসেছে আরিয়ানকে মারতে। নিলয়কে আমিও খুঁজছি। কি হলো ভাবছো তোমাকে কেন আমি এসব বলছি? আসলে তোমাকে আমার সন্তানের মতো ভালোবেসে ফেলেছি। আমার তো কেউ নেই। তোমার কথাগুলো শুনলে খুব আপন মনে হয় আমার। এজন্যই আমার কষ্টগুলো তোমাকে বললাম। কাউকে কোনোদিন আমি আমার কষ্টগুলো শেয়ার করিনি। আবির, তুমি এমনভাবেই থেকো। তোমাকে আমি অনেক ভালোবাসি। আমাকে ম্যাম নয়, মা বলে ডেকো। যখন শুনেছিলাম তোমার কেউ নেই, তখন থেকে তোমার প্রতি মায়া বেড়ে গেছে। করুণা করছি এমনটা ভেবো না কোনোদিনও। ভালোবেসে তোমার পাশে একজন মা হিসেবে থাকতে চাই। নিলয় স্তব্ধ হয়ে শুনতে থাকে ম্যামের কথা। দিনকে দিন আরিয়ানকে মারার তীব্রতা বেড়েই চলেছে নিলয়ের মনে। নিলয় উঠে দাঁড়ায়। ম্যামের হাতে হাত রেখে সন্তানের ভালোবাসার দৃষ্টিতে তাকায় নিলয়। নিজের মায়ের কথা মনে পড়ে ওর। প্রথম যেদিন ওর মায়ের রক্তবমি হয়েছিল, সেদিন নিলয় দৌড়ে ওর মায়ের কাছে আসে। মা, তোর কি হয়েছে? কেন এমন করে বমি করিস? বাবা, আমার কিছু হয়নি, আমি ভালো আছি। এমনিতেই হঠাৎ বমি হইল। ফরহাদ মহাজনের কাছে কিছু টাকা পাবো, আন বাবা। রান্না হয়নি, ঘরে খাবার নেই। আচ্ছা মা, তুই বস, আমি টাকা এনে দিতেছি। কয় টাকা পাবি রে মা? 500 টাকা পাবো, অনেক দিন হইল দেয় না। আচ্ছা মা, আমি যাইয়া আনতেছি। নিলয় হিসেব করলে তখন ক্লাস 4-এ পড়ে। সে দৌড়ে মহাজনের দোকানে যায়। মহাজনের কাছে গিয়ে বলে, চাচা, আমার মা কাম করেছিল, টাকা দেন। টাকা নিবি? দাঁড়া। মহাজন 200 টাকা নিলয়ের হাতে দেয়। নিলয় দাঁড়িয়ে থাকে। মহাজনকে বলে, কিরে খারাপ আছোস কেন? যা, তোর টাকা তো দিছি। আরে 300 টাকা দেন। মা কইছে 500 টাকা পাইব আপনার কাছে। যা শালা এখান থেকে। টাকা কি কামাই করা লাগে না? চাইলে আর দিয়ে দিলাম। তোর মা যে সেদিন আইসা খাবারের উপরে রক্তের বমি কইরা দিছে, কয় টাকা লস গেছিল জানোস? আমি বইলা টাকা দিছি, অন্য কেউ তোর মারে টাকা দিত না। যা এখান থেকে। নিলয়কে লাথি দিয়ে বের করে দেয়। সেদিন নিলয় বুঝতে পেরেছিল দুনিয়াটা কতটা কষ্টকর। এখানে নিজের অধিকার আদায় করে নিতে হয়, নিজের পাওনাটাও আদায় করতে হয়। মানুষ কুকুর না, তবে কুকুরের মতো পিছনে পড়ে থাকতে হয়। সেদিন ওর মা নিলয়কে মুচকি হেসে বলেছিল, বাজান, চিন্তা করিস না, একদিন দেখবি তুই অনেক বড় লোক হবি, অনেক টাকা হইব তোর। সেদিন না খাইয়া কষ্ট পাবি না আর। নিলয় কথাটা শুনে ওর মাকে বলেছিল, মা, সেদিন তুই বড় রানীর মতো কইরা থাকবি, তোর পাশে অনেক কাজের লোক থাকবে, দেখিস। ওর মা মুচকি হাসে। নিলয় সেই দিন ওর মায়ের হাসির মানে বোঝেনি। তবে মায়ের হাসিতে নিলয় তার মাকে জড়িয়ে ধরে। তারপর নিলয় তার মাকে আর পাশে পায়নি। অথচ আজকে সে আরও একটা মা পেয়ে গেল। রুম থেকে বের হয় নিলয়। মনে মনে বলে, নতুন শহরে এসেছিলাম খুন করতে, শহরটা আমার করে নেওয়ার জন্য এখানে আসি। এখানে এসে খুনি হিসাবে পরিচিত হতে চেয়েছি। ভেবেছিলাম শহরের সব মানুষগুলো টাকা আর ক্ষমতায় চিনে,
সেই টাকা আর ক্ষমতা আমি কেড়ে নিতে চেয়েছিলাম, কিন্তু আমার ধারণা ভুল। এখানে কিছু মানুষ আছে যারা এমনিতেই মানুষকে ভালোবেসে ফেলে। ভালো মানুষের রূপ এসে আমি ভালো মানুষ পেয়েছি, আর পেয়েছি তাদের ভালোবাসা। আর হিংস্রখুনি মাস্তান হিসাবে আসলে হয়তো ভালোবাসা পেতাম, তবে সেটা মনের ভালোবাসা নয়। পেতাম আমি ভয়ের ভালোবাসা। ভয় দেখিয়ে সব কাজ করে নিতে পারলেও ভালোবাসাটা হয়তো পেতাম না। তবে কি আমি ছেড়ে দিব মাস্তানের এই রাজস্ব সিংহাসন, নাকি এই রাজস্ব মাস্তানের সম্রাট হয়ে হিংস্রতার ঝড় তুলে দিব? জানি না কি হবে, তবে আমি আমার ওয়াদা পূরণ করে হয়ে যাব ভালো একজন। বেঁচে থাকবো নেহাকে নিয়ে, যেখানে ভালোবাসা ছাড়া থাকবে না অন্য কিছু, থাকবে না প্রিয় মানুষের হারানোর ভয়ের প্রতিনিয়ত পালিয়ে বেড়ানো। থাকবে একটাই সংসার, আর হবে অনেক ভালোবাসার মানুষ। ম্যাম, আপনার কি মন খারাপ? পরীর কথা শুনে নেহা পরীর দিকে তাকালো। পরী কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। নেহা কিচ্ছু বলল না। পরী নেহার কাছে এসে দাঁড়ালো। নেহাকে বলল, ভাইয়া কি আপনার লগে কথা বলেনি, এই জন্য মন খারাপ? ভাইয়ার সাথে আপনি কেন কথা বলেননি? তোর ভাইয়া অন্য কারোর সাথে ব্যস্ত থাকে, আমাকে একটুও ভালোবাসে না। ভালোবাসে তো, কিন্তু আপনি বলছেন না। আর ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেবেন কেন? জোর কইরা হলেও ধইরা রাখবেন, দরকার হলে পা ভাঙা রাইখা দেবেন। ঠিক বলেছিস, আজকে আসুক। আরিয়ান বসে আছে, ওর ফোন বাজতে থাকে। তাকিয়ে দেখে অবির নাম্বার, রিসিভ করেও। অবি বলতে থাকে, ভাই আপনার নেহার সাথে আবিরের প্রেম আসে, ওকে তুলে আনবো। তুলে নিয়ে আই, আবিরকে আমার দরকার আছে। কিন্তু জয় নামের একটা ছেলের সাথে ঝামেলা বেঁধে গেছে। জয়কে পরে দেখা যাবে, আবিরকে তুলে আন। ঠিক আছে ভাই, আমরা কালকেই আবিরকে তুলে আনবো। এখন চলে আসবেন গ্যারেজে, ওখানে ওকে পাবেন। তুলে আনার সময় যেন নেহা সবটা দেখে, আবিরের পিছনে নেহাও যেন আসে। আচ্ছা ভাই। অভি প্ল্যান সাজাতে থাকে, আবিরকে তুলে নিয়ে যাওয়ার অপেক্ষা করে। কিন্তু ওরা তো জানে না আবির আসলে কে। ভাই বাসায় যাবে না? নেহা ভাবি ৬৬টা কল করেছে। নীলয় বাইকের উপরে বসে আছে, হাতে বিয়ারের বোতল। সেই ছোট্ট নদীর পাড়ে বাইক রেখে বাইকের উপরে বসে আছে ও। পিছনের গাড়ির উপর বসে আছে মাসুম, অর্ক আর সিয়াম। মাসুম ফোন হাতে নিয়ে নীলয়ের কাছে এসে কথাটা বলল। নীলয় বলল, আরিয়ান হলো নুসু ম্যামের ছেলে, কিন্তু ম্যাম ওকে পছন্দ করে না। আরিয়ানের সাথে ম্যামের কোনো সম্পর্ক নেই। আরিয়ান যে ম্যামকে ভালোবাসে সেটার কোনো পাত্তা নেই। ম্যামও আরিয়ানকে চায় না। ভেবেছিলাম ম্যামকে সামনে রেখে আরিয়ানকে ডাকবো, তারপর তাকে শাট করে বুকে গুলি করে মারব। বাট মাসুমেরা জানে নীলয় এখন ফুল নেশায় ডুবে গেছে। এখন সে নেশার ঘরে কথা বলছে। নেশায় বুধ হয়ে খুনের নেশায় সে আপাত্ত বেসামাল কথা বলছে। তবে কথাগুলো সঠিক। মাসুম আবারও এসে বলল, ভাই নেহা ভাবি। আব্বের রাগ তোর নেহা, ও পুলিশের লোক, আমার থেকে গোপন রেখেছে। সুযোগ পেলে সে আমাকে বুম করে উপরে পাঠিয়ে দেবে। বাট আই ডোন্ট ওয়ান্ট ইট। আই অ্যাম দ্য কিলার অফ রাপিয়ান সিটি। অর্ক, নীলাকে বড্ড মিস করছি রে। জানিস নীলাকে কে মেরেছিল? নুসু ম্যামের, মানে আরিয়ানের বাবা নিজেই। নীলার খুনের সবটা পড়ে ওর নিজের বাবার উপর। উনি এখনো নীলার খুনের দায়ে জেলখানাতে। আরিয়ানের বাবা মাস্টার মাইন্ডার। আই হেট হিম অ্যান্ড আই উইল কিল হিম। নীলা আমার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু আরিয়ানের বাবা বুঝে যায় নীলায়ের দুর্বলতা নীলার জন্যই ছিল। কিন্তু আমি আসার আগে নীলাকে মেরে দামি গাড়িতে করে চলে যায় আরিয়ানের বাবা। নীলা আমাকে সবটা বলে চলে যায় আমাকে ছেড়ে। কমিটমেন্ট ইস্যু হয়ে যায়, পার্সোনাল ইস্যু। ওদের সবাইকে মারার জন্য শহরে আসি। প্ল্যান ছিল যেইভাবেই হোক নেহার সাথে থাকতেই হবে আমার। তাই প্ল্যান অনুযায়ী ওর গাড়ির সামনে যেয়ে দাঁড়াই, আর তারপর
সবটা তো তোরা জানিস, কিন্তু জানতাম না আমার মতো আরও মাইন্ড গেমার এই শহরে আশেপাশে ঘুরে বেড়ায়। নেহা একজন পুলিশ অফিসার, মেনে নিয়েছিলাম সবটা, কিন্তু যখন নিধি বলল সে ওর পুরনো বান্ধবী, নিধিও একই ব্যাচের পুলিশ, জানিস তখন ইচ্ছে করছিল সবগুলোকে ওপেন গুলি করে মেরে দিতে, কিন্তু না, মারিনি, কারণ মাইন্ড গেমাররা রাগ দেখায় না। প্ল্যান সাজানোর আগ মুহূর্তে নুসু ম্যাম বলে আরিয়ান ওর ছেলে, আর তিনি নিলয়কে খুঁজছে ধন্যবাদ দেওয়ার জন্য। আর এদিকে আমি শালা আবির সে যে ভালো মানুষের মুখোশ পরে নেয়ার ভালোবাসা পাচ্ছি, নিধির ভালোবাসা নিচ্ছি, ম্যামের থেকে সন্তানের ভালোবাসা পেয়েছি। তোরা বল, ভালো মানুষের দাম আছে? কিরে বল। আছে আছে, ভালো মানুষের দাম আছে, আল্লাহ দুনিয়াতে দেয়, আখিরাতেও দেয়, কিন্তু ওরা জানে না আমি খারাপ একজন। তবে এবার সময় হয়ে এসেছে খারাপটা দেখানোর। আর সহ্য হচ্ছে না, আরিয়ান আর ওর বাবাকে চাই আমার। আমি ভালো না, আমি খারাপ। সিয়াম নিলয়ের পাশে এসে দাঁড়ালো। আকাশে কালো মেঘ জমেছে। সিয়াম বলল, ভাই তুমি ভালো মানুষ, মিষ্টিকে সাহায্য করেছো। মিষ্টিকে যারা খারাপ বানিয়েছে তাদেরকে তুমি মেরে ফেলেছ। মিষ্টির মায়ের সাথে মিষ্টির কথা বলিয়েছ, মিথিলাকে হেল্প করেছ, নেহাকে যারা তুলে নিয়ে গেছে তাদেরকেও মেরেছ, ম্যামের বুকে ভালোবাসার সন্তান হিসেবে ঠাঁই পেয়েছ। ভাই আমি বলি কি, মাস্তানি ছেড়ে দাও। মাস্তান জগতের নিলয় থেকে নিজেকে সরিয়ে ভালোর মধ্যে আবির হয়ে বেঁচে থাকো সবসময়। আমরাও তোমার সাথে থাকবো, তোমার পাশে থাকবো আজীবন। তোমার দিকে আসা পিস্তলের গুলিটাও আমরা আমাদের বুকে নেব। কিন্তু ওরা তো আমাকে ভালো হয়ে থাকতে দিবে না। আরিয়ানকে মারার জন্য আমাকে এনেছে, আবার আমাকে মারার জন্য ওরা অন্য কাউকে আনবে। সবগুলোকে মেরে ফেলবো, চলো মিশন স্টার্ট করি। আজ না, সময় মতো করব, রেডি থাকিস। আমি যার সাথে দেখা করি না কেন আগে থেকে তার দুর্বল জায়গা তোরা দখল করে রাখবি। চল বাসায় যাব, তোরা চলে যা, আমি একাই যেতে পারবো। ভাই বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে, চলো তোমাকে পৌঁছে দিই। বললাম না চলে যা তোরা, আর পিস্তলটা দে। ওরা চলে যায়। নিলয় পায়ের বুটের সাথে পিস্তল আটকে হাঁটতে থাকে। সমীকরণটা বেশ গোলমাল লাগছে ওর কাছে, সব যেন প্ল্যানের বাইরে চলে যাচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে নিলয় এগিয়ে যাচ্ছে। পকেটে ফোন বেজে ওঠে ওর। হাতে ফোন নিল, নেহার কল। নিলয় রিসিভ করে। আবির, কোথায় তুমি? বাসায় কেন আসছো না? চলে ঢং করে একটা শব্দ হয়। নিলয়ের হাত থেকে ফোনটা পড়ে যায়। নেহা ওপাশ থেকে হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছে না। নিলয় মাথায় হাত দেয়, দেখে রক্ত বের হচ্ছে। পিছনে তাকায়ও 10 জন ছেলে দাঁড়িয়ে আছে, অবির হাতে লোহার রড। নিলয় বলে, আয় দেখি কে সামনে থেকে আমাকে টাচ করে। পিছন থেকে বাঘের শিকার করা মাংসের টুকরো ভীতু শিয়ালের চুরি করে, আর সিংহ এসে থাবা দিয়ে সামনে থেকে মাংস কেড়ে খায়। নিলয় এগিয়ে যাবে তখনই পিছন থেকে আরো একজন বাড়ি দেয় নিলয়ের মাথায়। তাই মাটিতে পড়ে গেল। কোনো রকমে চোখ খুলে তাকিয়ে দেখে রোহান দাঁড়িয়ে আছে, পিছনে সোহেলও আছে। রোহান আগে থেকেই অবির সাথে কন্ট্যাক্ট করে নিয়েছে, তাই ওরা সবাই এখন এক জায়গায়। নিলয়ের চোখ লেগে আসতে থাকে, আর কিছুই দেখতে পায় না। শালাকে ধর, তুলে নিয়ে চল সামনের জঙ্গলের মধ্যে ফাঁকা জায়গাতে, ওইখানে শালাকে মেরে আরিয়ানকে ডাকবো। চাচা ফিরে চলো, আমার অনেক ভয় করছে। ওকে এখানেই মেরে ফেলো, পরে হয়তো নাও সুযোগ আসতে পারে। সে আর উঠতেই পারবে না। নেহা ওর অফিসে কল দেয়, নিলয়ের নাম্বার পাঠিয়ে দিয়ে লোকেশন বের করতে বলে। কিছু সময় পর লোকেশন ঠিকানা চলে আসলো। নেহা বাড়ি থেকে বের হয়, নিধিকে ফোন দিল। এত রাতে কোনো সমস্যা আছে? জলদি চলে আসো, তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, সেখানে আসো। আবিরকে হয়তো ওই অভিরাই মারছে বা তুলে নিয়ে গেছে, তুমি জলদি আসো। কি? আমি এখনই বেরোচ্ছি, তুমি কোথায়? আমি বের হয়েছি এখন। নেহা আর নিধি নিজেদের বাড়ি থেকে বের হলো। রোহান আর অভি নিলয়কে নিয়ে রাস্তার পাশে একটা বিশাল বড় জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায়। জঙ্গলের মধ্যে একটা ছোট্ট ফাঁকার জায়গা,
কিছু সময় পর ওরা সেখানে এসে থামে। নিলয়কে মাটিতে ফেলে রাখলো। সোহেল রোহানকে বলল, এবার ওকে মেরে দাও, এখানে কেউ দেখতে পারবে না, কেউ কিছু জানতেও পারবে না। মারবো মারবো, ওয়েট কর। কেন দেরি করছো? সিংহকে শিকার করতে এসেছো। দেখছো সিংহ ঘুমাচ্ছে, এখনই তো শিকার করা দরকার। জেগে গেলে আমরাই ওর শিকার হয়ে যাব। ওকে ঘুমন্ত অবস্থায় মারবো না রে, ওকে জাগনা থাকা অবস্থাতেই মারবো। ওকে না সবাই ভয় পায়, দেখবো ও কেমন হিংস্র মস্তান। আমি দেখতে চাই সে আমাকে ভয় পাচ্ছে কিনা। এতদিন ওকে সবাই ভয় পেয়েছে, আজকে থেকে আমাকে সবাই ভয় পাবে। আমি আরিয়ানকে ভাইকে ফোন করেছি, আরিয়ানকে তুলে আনছি, সেটা জানতে হবে। আরিয়ান চারিপাশে মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতে ব্যস্ত। ফোন বেজে ওঠে ওর। এত রাতে কে ফোন করেছে? তাকে কয়েকটা গালি দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে অভির নাম্বার। বল, এত রাতে ফোন কেন করেছিস? ভাই, আবিরকে তুলে এনেছি, সাথে রোহান আছে। ও নাকি দেখেছে হৃদয় জিসান নামের কয়েকটা ছেলেকে খুন হতে, আর সেই খুনের পিছনে আবিরের আংশিক হাত আছে, তাই সাথে নিয়েছি। আপনি তাড়াতাড়ি আসেন। আচ্ছা, ওয়েট কর, আমি আসছি। নিলয় মাটিতে পড়ে আছে, আকাশে কালো মেঘে ছড়াছড়ি। নিলয়ের চারিপাশে 12 জন ছেলে গোল হয়ে দাঁড়িয়ে আছে। টিপটিপ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ফোঁটা নিলয়ের মুখের ওপরে এসে পড়তেই ওর হাত নড়ে ওঠে। রোহান নিলয়কে জোরে একটা লাথি দেয় আর বলে, ওই শালা ওঠ, উঠে দাঁড়া, দেখি তোর কত হিংস্রতা। শালা, অনেক দম তোর, তাই না? আমাকে গুলি করেছিলি, হ্যাঁ? দেখ সেই পিস্তল, তোকে এটা দিয়েই মারবো। তোকে না মারলে আমার শান্তি হচ্ছে না। নেহা লোকেশন অনুযায়ী ফোনের কাছে এসে পৌঁছায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পাচ্ছে না। নেহা নিলয়ের ফোনটা খোঁজার চেষ্টা করছে। ওখানে আরো একটা গাড়ি এসে থামে ওর সামনে। নিধি গাড়ি থেকে নামলো, নেহাকে প্রশ্ন করলো, আবির কোথায়? জানি না, ওর ফোনের লোকেশানে এখানেই দেখাচ্ছে। ওই তো ফোন পড়ে আছে। নেহা আর নিধি দৌড়ে নিলয়ের ফোনটা নেয়। সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু নিলয় কোথায় এখন? চারিপাশে খুঁজতে থাকে, দেখে আরো কয়েকটা গাড়ির দাগ সোজা জঙ্গলের দিকে চলে গিয়েছে। নেহা নিধিকে ডাকলো। আমার মনে হচ্ছে আবিরকে ওই রাস্তা দিয়ে অভিরা তুলে নিয়ে গেছে। আবিরের যদি কিছু হয়, অভিকে আমি ওখানেই মেরে ফেলে দেব। চলো সেদিকে যাই। নিলয়ের জ্ঞান ফেরে। বৃষ্টি শুরু হয়েছে। রোহান বলতে থাকে, আর কত এভাবে পড়ে থাকবি? ওঠ কুত্তার বাচ্চা। হা 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 হা। হঠাৎ নিলয়ের হাসির শব্দ শুনতে পেল ওরা সবাই। নিলয় শোয়া থেকে উঠে বসলো, তার উপরে হাঁটু ভাঁজ করে নিয়ে মাথা নিচু করলো। এইভাবেই বসে থেকে জোরে জোরে হাসতে থাকে নিলয়। হাসি থামিয়ে বলল, মাথাটা ব্যথা করছে রে খুব। কে কে যেন মেরেছিল? ও, অভি আর রোহান। আরে সোহেলও আছে। क्या बात है, बहुत মজা আয়েগা। রোহান নিলয়ের হাঁটুর উপরে পা দিয়ে দাঁড়িয়ে বলল, তোকে মেরে আমি হব এই শহরের ডন। তোকে ভয় পাবে না আর, আমাকে সবাই ভয় পাবে। তোকে চাইলে ওখানেই মারতে পারতাম, চাইলেই তোকে এখানে প্রথমেই মেরে ফেলতে পারতাম। কিন্তু কেন মারিনি জানিস? কারণ ঘুমন্ত অবস্থায় মারলে তুই জানতেই পারতিস না কে তোকে মেরেছে, আর কষ্টও পাইতিস না। এখন আফসোস করবি এই রোহানকে গুলি করেছিলি, সেটার ফল কতটা খারাপ হয় সেজন্য। চাইলে মাফও চাইতে পারিস, আমি তোকে ছেড়ে দেব। ভুল হয়েছে চাচা, আমাকে মাফ করে দেন। ডনকে মারলে হয় বড় ডন, আর সাধারণ কেউ ডনকে মারলে হয় দ্য ডন কিং। কথাটা শেষ করেই নিলয় ওর কোমর থেকে ছুরিটা বের করে রোহানের পায়ের মাংসে ঢুকিয়ে দেয়। রোহান জোরে চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনতে পায় নিধিরা। নিলয় উঠে দাঁড়ালো, পায়ে থাকা শার্টটা একটু ঠিক করে চোট পাওয়া মাথার পিছনে কয়েকবার হাত দিয়ে দেখলো রক্ত বের হচ্ছে কিনা। অভি ভয়ে ভয়ে প্রশ্ন করলো, কে তুই? এমন করে কথা বলছিস কেন? ভার্সিটিতে দেখে তো নতুন বলে মনে হচ্ছে, এখানে তোকে অন্যরকম লাগছে। আরে বলত,
ফাইটের সময় কথা বলতে নেই। তোরা আয়, না হয় আমি যাচ্ছি। তুই কে বল? নিলয়। নিলয় নিজের নাম বলেই অভির দিকে এগোতে যাবে, ঠিক তখনই একটা ধারালো ছুরি অভির ডান হাতে এসে লাগলো। অভি যন্ত্রণায় মাটিতে পড়ে যায়। নিলয় সামনে তাকায়। একটা কালো রঙের বাইক থেকে একজন ছুরি খুব দক্ষতার সাথে মেরেছে। নিলয় সেদিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সেই অচেনা আগ্নেয়াস্ত্র এসেছে, মুখে মাস্ক, কালো কোট, কালো বাইক। বাইকটা নিলয়ের সামনে এসে থামে। নিলয়ের হাতে পিস্তল ছুড়ে দিয়ে হেঁটে আসলো সামনে। নিলয়ের মুখোমুখি সোজা দাঁড়ালো। চারপাশের সব ছেলেগুলো গোল হয়ে দাঁড়িয়ে আছে। মাঝে থাকা দুটো ব্যক্তির হাতে পিস্তল। আগ্নেয়াস্ত্র ছেলেটি নিলয়কে ইশারা করে গুলি করতে বলে। পিস্তলের ট্রিগার চাপ দেয় দুজনেই। তার আগেই ওরা গুলির শব্দ শুনতে পায়। দেখে দুজন ছেলের বুকে গুলি লেগেছে, মাটিতে পড়ে গেছে। আগ্নেয়াস্ত্র ছেলেটি আর নিলয় সেদিকে তাকায়। নেহা আর নিধি দেখলো পিস্তল হাতে এগিয়ে আসছে। নিলয় তাড়াতাড়ি পিস্তল ফেলে দেয়। আগ্নেয়াস্ত্র একাই ফাইট করতে থাকে। নেহা আর নিধি এগিয়ে আসতে থাকে নিলয়ের দিকে। অভি উঠে দাঁড়ায়। নেহাকে গুলি করতে যাবে তখনই নিলয় মাটিতে পড়ে থাকা পিস্তলটি তুলে নিয়ে অভির দিকে গুলি করে। নেহা আর নিধি থেমে যায়, নিলয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। রোহান গুলি খেয়ে ফোন বের করে, আরিয়ানকে কল দেয়। আরিয়ান ফোন রিসিভ করে। ভাই, আবির হলো নীল। অভি মারা গেল। আগ্নেয়াস্ত্র ছেলে নিধি আর নেহা নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে। নিলয়ের হাতে পিস্তল। সোহেল রোহাল রড নিয়ে নিলয়ের দিকে এগিয়ে আসতে থাকে পিছন দিয়ে। নেহা গুলি করতে যাবে সোহেলকে, তার আগেই নিলয় না দেখেই গুলি করে সোহেলের দিকে। গুলিটা সোহেলের পেটে লাগলো। নেহা ভয়ে চমকে উঠল। হাবাগোবা আবির নামধারী নিলয়কে দেখে ওরা সবাই ভয়াত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয় কিছু সময় ওদের দিকে তাকিয়ে থেকে রোহানের কাছে যায়। রোহানের সামনে হাঁটু ভেঙে বসে রোহানের পা থেকে ছুরি বের করে হাতে নিয়ে নাড়তে নাড়তে বলে, ডন হবি, তোর কাছে মাপ চাইব। শোন, নিলয়কে মারতে হলে প্রথমবারের সুযোগে মেরে ফেলবি। পরের বার না পাবি নিলয়কে মারার সুযোগ, আর না পাবি নিলয়ের থেকে বেঁচে থাকার জন্য ক্ষমা। কথাটা বলেই নিলয়ের হাতে থাকা ছুরিটা রোহানের গলার এক পাশ দিয়ে ঢুকিয়ে আরেক পাশ দিয়ে বের করে দেয়। ওটা দেখে নেহা আর নিধি ভয়ে একদম চুপসে গেল। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, নেহাদের সামনে এসে দাঁড়ালো। তিনজন মানুষের সামনে নিলয় দাঁড়িয়ে আছে। নিধি নিলয়ের দিকে একটু এগিয়ে আসে। নিলয় মাথা সোজা রেখে সামনের দিকে তাকিয়ে আছে। নিধি নিলয়কে বলে, তুমি আবির না? আমাদের সেই আবির তো? নিলয় কোনো কথা বলে না, সে সামনের দিকে এগিয়ে যায়। একটা চলন্ত গাড়ি ওদের দিকে এগিয়ে আসতে থাকে। নিলয় দুই চাকায় দুটো গুলি করে ফুটো করে দিল। এবার গাড়িটা বেসামালভাবে ঘুরতে ঘুরতে নিলয়ের এক হাতের সামনে এসে থামলো। গাড়ির মধ্যে থেকে আরিয়ান নামলো, হাতে ওর পিস্তল। নিলয়ের দিকে তাক করতেই নিলয় আরিয়ানের হাতে গুলি করে। এরপর দৌড়ে গিয়ে নিলয় আরিয়ানকে জোরে একটা লাথি দেয়। আরিয়ান ছিটকে পড়ে দূরে। নিলয় পিস্তল রিলোড করে আরিয়ানের কাছে গিয়ে কপালে ঠেকিয়ে বলে, তোকে মারতে আমার মাত্র 2 সেকেন্ড সময় লাগবে, কিন্তু তোকে আমি অন্ধকারে মারবো না। তোকে আমি এমন একজনের সামনে মারবো যে তোর মৃত্যু আমার হাতে হওয়ার জন্য উপরওয়ালার কাছে বারবার কামনা করে। তাই তোকে সেই সময় অবধি বাঁচিয়ে রাখলাম, যতক্ষণ সেই মানুষটি জানতে পারছে আমি। অনেকগুলো গাড়ি পড়ে আছে, যা ওঠ, গাড়ি নিয়ে এখান থেকে চলে যা। আরিয়ান ভয়ে হামাগুড়ি দিতে দিতে কোনো একটা গাড়ির কাছে আসলো। দরজা খুলে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। নিলয় পিছনে ফেরে। তিনজন মানুষ দাঁড়িয়ে আছে। নিলয় রাগ প্রকাশের জন্য আকাশের দিকে একটা গুলি করে। এরপর পিস্তলটা কাদায় ফেলে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ঝিমঝিমিয়ে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। কেউ কোনো কথা বলছে না। নেহার নিধি ওদের পাশে থাকা কালো মাস্ক পরা ব্যক্তিটা এখনো কে জানে না, কেন এখানে এসেছে। কিন্তু নিলয় বুঝে ফেলেছে সে কে। আবির? আমি আবির নই, আমি নিলয়, মাস্তান খুনি হিংস্র মানব নিলয়। আমি আগেই জেনেছিলাম তুমি নিলয়। যেদিন জিসানদেরকে মেরেছিলে সেদিন, কারণ জিসানদের সাথে মিষ্টি নামের একটা মেয়ে ইনভলভ ছিল।
ওর খবর বের করতে যেয়ে তোমার নামটা সামনে আসে, আর সন্দেহ করতে করতে একসময় সত্যটা বের হয়। অপরিচিত আগ্নার্তক কথাগুলো বলতে বলতে মুখ থেকে মাস্কটা খোলে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে সেই দিকে, কারণ সেই অপরিচিত স্পেশাল অফিসারটি হলো জয়। নিধি এসবের কিছুই জানে না। ওর ভাই এমন নিধি কোনোদিনও জানতে পারেনি। নিধি বলল, জয়, তুই এইখানে? আমি হলাম নেহার ছোট চাচা কামাল, স্যারের স্পেশাল অফিসার। তিনিও আমাকে কখনো দেখেনি। আমি সবার সামনে নিজেকে গোপন রেখে কাজ করতাম। তোদের সবাইকে আমি আগে থেকে জানতাম। আসলে এখানে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষই সবার থেকে লুকিয়েছে। তবে বড় মাইন্ড গেমার হলো নিলয়। নেহা এগিয়ে আসলো নিলয়ের কাছে। সামনে এসে দাঁড়িয়ে নিলয়ের জামার কলার টেনে বলল, কেন আমার থেকে সবটা লুকিয়েছিলে তুমি? তুমিও তো তোমার সবটা আমাকে বলনি। আমি জানি তোমরা তিনজন এখন কি করবে। যদি তোমাদের দায়িত্ব পালন করো, মানে আমাকে থানায় নিয়ে যেতে চাও, তবে পারবে না। আমি আমার কাজ শেষ না হওয়া অবধি আমাকে কখনো ধরতে পারবে না। তোমাকে কেউ ধরবে না নিলয়। আমরা তিনজন তোমার কথায় কাউকে বলবো না। কেন তোমরা আমাকে হেল্প করছো? কারণ তুমি ভালো মানুষ, আর একজন ভালো মানুষকে সবাই হেল্প করে। আমি ভালো মানুষ নই, আমি ভালো হতে চাই না। আমি আমার মতো খুন খারাপ মানুষ হয়ে থাকতে চাই। কথাগুলো বলেই নিলয় চলে যাচ্ছিল। নেহা জোরে একটা ডাক দিয়ে বলল, আবি, তুমি আমাদের কাছে আবির হয়ে থাকো। না, আবিরকে তুমি ভালোবাসো, নিধিও ভালোবাসে। আমি আবির হলে তোমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। আমি এটা চাই না। আর নিলয় হলে কেউ তাকে ভালোবাসবে না, সবাই তাকে ভয় পেয়ে চলবে। আরে নিলয়, আমি তো তোমার সাথে মজা করছিলাম। নেহা আমাকে বলেছিল তোমাকে সে ভালোবাসে, তাই আমি একটু বাজিয়ে দেখলাম তোমাকে। আমি তোমাকে ভালোবাসি না, তবে নেহা সত্যি তোমাকে অনেক ভালোবাসে। নিলয় আবারও ঘুরে তাকায়। নিধি আর জয় কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। নেহা এগিয়ে আসলো নিলয়ের কাছে। নেহা কিছু না বলেই নিলয়কে জড়িয়ে ধরল। জয় আর নিধি হাসতে থাকে। ঝুম বৃষ্টিতে দুজন মানুষ একসাথে জড়িয়ে আছে। বেশ রোমান্টিক একটা পরিবেশ। জয় আর নিধি চলে গেছে। নেহা আর নিলয় সেই ছোট্ট নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। নিলয়ের পাশে দাঁড়িয়ে আছে নেহা। নেহা কিছুই বলছে না। ওদের পিছনে দাঁড়িয়ে আছে নিলয়ের সব লোক। নিলয় বলল, নেহা, তুমি হয়তো জানো নীলাকে ভালোবেসেছিলাম। নীলা এমনি এমনি মারা যায়নি, নীলাকে মেরে ফেলা হয়। আর মেরেছিল আরিয়ানের বাবা। সে চেয়েছিল নীলাকে মেরে ফেলার দোষটা আমার উপরে দিতে, কিন্তু ভুলবশত নীলার বাবার উপরে চলে যায়। তিনি কয়েকদিন আগে মারা গিয়েছে জেলখানাতে। নীলাকে গুলি করে মারে, কারণ আমি জেনে গিয়েছিলাম মূল মাস্টার মাইন্ডকে। আর তাই আরিয়ানের বাবা আমাকে মারার জন্য আসে। নীলা আমাকে বাঁচানোর জন্য নিজেকে মেরে ফেলে। আমি এই শহরে এসেছি শুধু আরিয়ানকে মারার জন্য। আমি এসেছি ওনাকে শেষ করতে। যাকে তুমি খুব ভালো করে চিনো, সে তোমার অনেক কাছের মানুষ। হয়তো তুমি তার নাম শুনে বিশ্বাস করবে না। ইনি সব কিছুর মূল আছে। কথা দিচ্ছি, আমি আমার মিশন কমপ্লিট করে নিজেই তোমাদের কাছে ধরা দিব। শুধু একটাই অনুরোধ, এখন থেকে আমার সাথে কোনো যোগাযোগ করো না। তোমার সমস্যা হবে, কারণ তারা জানে আমার দুর্বলতা তোমার মাঝে। নিলয়, আমি চাই তুমি নিজেকে পাল্টে ফেলো। তোমার মিশন শেষে আমরা অনেক দূরে চলে যাব, আর কখনো এখানে আসবো না। এই শহরে কেউ খুঁজে পাবে না আমাদের। বাকি জীবনটা একসাথে বেঁচে কাটাতে চাই। এই মিশন শেষে আমি বেঁচে থাকবো কিনা জানি না, তবে ইচ্ছে আছে তোমার সাথে আরো অনেকটা বর্ষা একসাথে কাটানোর। তোমার কিছু হবে না নিলয়, আমি আছি তো তোমার পাশে। নেহাকে জড়িয়ে নেয় নিলয়। ওদিকে আরিয়ান রক্তারক্তি অবস্থায় বাড়ি আসে। ওর বাবা ওকে দেখে বলল, কি হয়েছে? ওই আবির আসলে সে নিলয়, আমি আগেই জানতাম, তবে জেনে ফেলাটা দেরি হয়ে গেছে। সমস্যা নেই, কালকে সব লোক রেডি করো। নিলয়কে আর ভার্সিটিতে গিয়েই সবার সামনে মারবো। নিলয়ের সাথে রাকিব, রাফাত, সাকিব, আশরাফ আছে।
রাফাত আর সাকিবকে মেরে ফেলেছে। আশরাফ আর রাকিব ওই যে। আরিয়ান পিছনে তাকায়, দেখে আশরাফ আর রাকিব দাঁড়িয়ে আছে। রাকিব এসে আরিয়ানকে বলল, কালকে কি হবে নিলয়কে মারার শেষ শুভ দিন? কারণ সে একবার ক্ষমতায় আসলে আমাদের সবাইকে ওর লোক বানিয়ে নিত। চিন্তা নেই, প্ল্যান অনুযায়ী সব হবে। নিধি সহ ওই পরিবারে যারা আছে সবাইকে তুলে নিয়ে আসো। পরি, মিষ্টি আর নসুভাবিকেও তুলে নিয়ে আসো। সকালে নিলয়কে ডাকা হবে ভার্সিটিতে, আর ওরা সবাই ভার্সিটিতে থাকবে আমাদের কাছে। নিলয়কে সেখানেই মারব। নেহা, বাসায় চলে যাও। নেহা নিলয়ের কাঁধে মাথা রেখে বসেছিল, চোখ বন্ধ করে নিলয়কে নিয়ে কল্পনা করছিল। নিলয় হুট করে এমন কথা শুনে সোজা হয়ে বসল। চলো একসাথে যাই। না, তুমি যাও, আমাকে একটু আমার মতো করে থাকতে দাও। কালকে ভার্সিটিতে দেখা হবে। চলে যাব। কালকে আসবে তো ভার্সিটিতে? যাও, চলে যাও। নেহা গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসতে থাকে। বাড়ির কাছে এসে দেখে দুটো গাড়ি রাস্তা আটকে আছে। নেহা পিস্তল হাতে গাড়ি থেকে নামতেই পিছন থেকে কে যেন নেহার মুখে রুমাল চেপে ধরে। নেহা জ্ঞান হারায়। নেহা সহ পরি, মিষ্টি আর নুসু ম্যামকেও তুলে নিয়ে এসেছে আরিয়ানের লোকেরা। জয় আর নিধি বাড়িতে আছে। ড্রয়িং রুমে ওরা এসে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওদের বাবা সাকিবের লাশটা পড়ে আছে, পাশে রাফাদের লাশটাও। সাকিবের পেটে কয়েকটা ছুরির আঘাত। নিধি দৌড়ে ওর বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরল। জয় সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানে 4 জন লোক বসে গল্প করছে, সাকিব, রাফাত, রাকিব আর আসফার। ভাই, নিলয় কিন্তু অনেক ভয়ঙ্কর। ও ওর কথা ঠিকই রাখবে, তখন কিন্তু আমরাও সামলাতে পারবো না। না, নিলয় আমাদেরকে মারবে না, বরং আমরাই নিলয়কে মারব। সম্ভব। তার আগে আমাদের কাজ আছে একটা। কি কাজ? আমাদেরকেও বলো। কাজটা খুবই সহজ, আর আমরা সেই কাজের জন্য কোম্পানির কাছ থেকে অলরেডি 40% ভাগ পেয়ে গেছি। আরিয়ানের বাবা দিয়েছে, কাজটা আমাদের দিয়েই হবে, তাই আমাদেরকে পাঠিয়েছে। আর সেই জন্য আমরা অলরেডি কোম্পানি ফিরে পেয়েছি। কিন্তু কাজটা কি? আমরা কেন পারবো না? কাজটা হলো উঠে দাঁড়াও বলছি। তোমরা দুজন উঠে দাঁড়াও। সাকিব আর রাফাত উঠে দাঁড়ায়। রাকিব রাফাতের সামনে এসে দাঁড়ালো, আর আশরাফ দাঁড়ালো সাকিবের সামনে এসে। দুজনেই কোমর থেকে ছুরি বের করে সাকিব আর রাফাতকে পেটে কয়েকবার চালিয়ে দেয়। ছুরি চালানোর সময় আশরাফ আর রাকিব বলতে থাকে, আরিয়ানের বাবা কাজটার জন্য যদি কোম্পানিটা ফিরিয়ে দেবে জানলে কাজটা অনেক আগে সেরে ফেলতাম। দুজনের লাশ ফ্লোরে পড়ে গেল। আশরাফ আর রাকিব দুজনেই চলে যায়। জয় সবকিছু ফুটেজ দেখে নিল। সেখান থেকে বের হয়ে বাবার লাশের কাছে এসে বসলো। নিধি বলল, কে করেছে? আরিয়ানের বাবা কথা মতো আশরাফ আর রাকিব করেছে। ওদেরকে আমি মেরেই ফেলবো। নিলয় তো আছে, ভেবেছিলাম নিলয়কে আটক করব ওর মিশন শেষে, কিন্তু না, নিলয়কে ওর মতো করে থাকতে দেব। তবে আরিয়ানের বাবাকে আমি মারবই। সব কিছুর প্ল্যান রেডি সবার। এ যেন এক ধ্বংস হবার প্ল্যান। কেউ তার আধিপত্য বিস্তারের জন্য মাইন্ড গেম খেলছে, আবার কেউ ক্ষমতা দখলের জন্য নিজের অস্তিত্বকে বিলীন করে দিচ্ছে। পচা খাবার যেমন ডাস্টবিনে ফেলে দেওয়ার পরেও ক্ষুধার্ত মাছি, কুকুর, বিড়াল আর মানুষেরাও তুলে নিয়ে খায়, তেমন কিছু মানুষও আছে অন্যকে ভালো খাবারও খেতে দেয় না। অথচ ইসলামে বলা হয়েছে কেবল নিজেদের চিন্তা না করে প্রতিবেশীরাও যে না খেয়ে আছে বা থাকে সেটারও খোঁজ নাও। আমরা নিই না, বরং নিজের পেট ভরলেই হলো। এরপর বেঁচে থাকা খাবার যদি নষ্ট হয় তখন না হয় ডাস্টবিনে ফেলি, না হয় প্রতিবেশীদেরকে দিয়ে আসি। রোস্টার জগৎটা যেন ঠিক এই রকমই। সেখানে নিজেকে নিজেই বাঁচিয়ে রাখতে হবে। এতে যদি সম্পর্কটা নষ্ট হয় তবে হোক, কিন্তু নিজেকেই বাঁচাতে হবে। হ্যাঁ, এটাই হলো অন্ধকার জগৎ, যেখানে প্রতিনিয়ত রক্তের খেলা চলতে থাকে। লাশের পচা গন্ধে যেন প্রাণীরাও পালাতে চায়, তবুও কারো থামার নাম নেই। একটাই উদ্দেশ্য, আমাকে ক্ষমতা ধরে রাখতে হলে বাঁচতে হবে। আজকে সকালে নিলয় অনেকবার নেহাকে ফোন করেছে, কিন্তু নেহা ফোন রিসিভ করেনি। নিলয় নেহাদের বাড়ি আসে।
পুরো বাড়ি ফাঁকা। নেহাকে অনেকবার ডেকেছিল নিলয়, কিন্তু কোথাও নেই। পুরো বাড়িতে খুঁজেও সে কাউকে পায়নি। তাই সে পরীর বাড়ির দিকে এগিয়ে যায়। কাছেও নিজের বাইক আছে। পরীর বাড়ির বেড়া দেওয়া পাঁচিলের গেট খোলা। নিলয় গেট ঠেলে প্রবেশ করে। পরী বলে কয়েকবার জোরে জোরে ডাক দেয়, কিন্তু পরীরও কোনো খবর নেই। শেষে মিষ্টি বলে ডাক দেয় নিলয়, কিন্তু মিষ্টিও বের হয় না ঘর থেকে। নিলয় মিষ্টির ঘরের সামনে আসে। দরজা খোলা আছে। নিলয় দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে দেখে মিষ্টির লাশটা বিছানায় পড়ে আছে। নিলয় দৌড়ে মিষ্টিকে জড়িয়ে নিয়ে কয়েকবার ঝাঁকুনি দিয়ে মিষ্টি মিষ্টি বলে ডাক দেয়। মিষ্টি জোরে নিঃশ্বাস নিয়ে চোখ খোলে। হয়তো অনেক রক্ত বের হওয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল। মিষ্টি নিলয়ের কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, নিলয়, তুমি পরীকে বাঁচাও। ওরা পরীকে তুলে নিয়ে গেছে। পরীকে মেরে ফেলবে। কারা? আরিয়ানের লোকেরা এসেছিল কাল রাতে। পরীকে তুলে নিয়ে গেছে। আমার কাছেও আসছিল আমাকে নিয়ে যাওয়ার জন্যে। ওরা তোমার কথা জিজ্ঞেস করছিল। পরীকে নিয়ে যাওয়ার জন্য বাধা দিতেই একজন আমার পেটে ছুরি বসিয়ে দেয়। হয়তো তোমার সঙ্গে শেষ কথা বলার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। নিলয়, পরীর আর কেউ নেই, তুমি ওকে বাঁচাও। ও একা হয়ে গেল। তোমাকে ডাক্তার দেখাতে হবে, চলো আমার সাথে। না নিলয়, এটা আর সম্ভব না। ভালো থেকো। আর হ্যাঁ, এসব মাস্তানি সব ছেড়ে দিয়ে একদম আবিরের মতো সাধারণ কেউ হয়ে যাও। দেখবে সবাই তোমাকে খুব করে ভালোবাসবে। মিষ্টি চোখ বন্ধ করে ফেলল। নিলয় আরও কয়েকবার মিষ্টিকে ঝাঁকি দিয়ে ডাকতে থাকে, কিন্তু মিষ্টি আর চোখ খোলে না। নিলয় চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে মিষ্টির মুখের ওপরে পড়ল। নিলয় মিষ্টিকে রেখে বাইরে বের হয়। ওর ফোনটা বাজতে থাকে। নিলয় ফোনটা রিসিভ করলো। হ্যালো মিস্টার কিং অফ মস্তান নিলয়, আরিয়ান বলছি। চিনতে অসুবিধা নেই তো? কালকে আমাকে না মেরে অনেক বড় ভুল করেছিলি। তুই নিজেই না বলেছিলি যাকে মারা হবে তাকে প্রথম সুযোগেই মেরে দিতে হবে, পরের বার কোনো সুযোগ আর কখনোই আসে না। ইয়েস, ইউ আর অ্যাবসোলিউটলি রাইট। তোর মাইন্ড গেমটা যেন কি, তুই যেখানে যাস সেখানেই লোকেদের দুর্বলতা খুঁজে বের করিস, আর সেই দুর্বলতাকে পুঁজি করে তুই বেঁচে ফিরিস। এবার তা হচ্ছে না বস। আরিয়ানের কোনো দুর্বলতা নেই, তবে হ্যাঁ, তোর সব দুর্বলতাকে একসাথেই তুলে এনেছি। তাও কোথায় জানিস? তোরই ভার্সিটিতে। চলে আয় তাড়াতাড়ি। আমাকে মারবি নাকি আমি তোকে মারবো? চলে আয়, দেখি কে কাকে মারে, কে হয় এই রকস্টার শহরের রাজা। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। নিলয় বাইক চালাতে থাকে। উদ্দেশ্য ওর ভার্সিটিতে যাওয়া। ভার্সিটির সব ছেলে মেয়েরা, টিচাররা সবাই হাজির। সবাই ক্লাসের সামনের ব্যালকনিতে খেলার মাঠে আরিয়ানকে দেখছে। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। প্রিন্সিপাল কিছু বলতে এসেছিল, কিন্তু আরিয়ান সুযোগ দেয়নি। গুলি করে মেরে লাশটাকে ক্যাম্পাসে রেখে দিয়েছে। নিলয় বাইক নিয়ে ভার্সিটিতে প্রবেশ করল। চারপাশে সব দিকে স্টুডেন্টস ভর্তি। আজকে প্রথমবার নিলয় এত স্টাইলিশভাবে ভার্সিটি এসেছে। ভার্সিটির মাঠে গোল করে দড়ি দিয়ে বেঁধে মুখে টেপ লাগিয়ে বসিয়ে রাখা হয়েছে নেহাদের। আদনান আর সাফিক সাহেবও আছেন সেখানে। সবাই বাঁচার জন্য পা নাড়ালেও নুসু ম্যাম স্থির হয়ে আছে। নিলয়ের দিকে তাকিয়ে কিছু সময় অবাক হয়ে কি যেন ভাবছে। হয়তো ভাবছে, আবির তাহলে নিলয় ছিল? কেন চিনতে পারিনি তাকে? নিলয় বাইক থেকে নামে। বাইকের উপরে বসে সিগারেট জ্বালায়। আকাশে কালো মেঘ জমা শুরু করেছে। নিলয় সিগারেটের ধোঁয়া আকাশের দিকে ছড়িয়ে দেয়। একটা ছেলে হাতে ছুরি নিয়ে নিলয়ের দিকে এগিয়ে আসে। কাছে আসতে নিলয় সিগারেটটা উপর দিকে ছুঁড়ে দিয়ে কোমর থেকে ছুরি বের করে ছেলেটার কানের মধ্যে ঢুকিয়ে দেয়। ছেলেটা সেখানেই পড়ে গেল। নিলয় ছুরি বের করে হাতে নিয়ে উপরের দিকে তাকায়। সিগারেটটা নিচের দিকে নামছে। নিলয় বাম হাত দিয়ে সিগারেটটিকে ধরে আবারও টানতে শুরু করলো, যেন সবাই তামিল মুভির ফাইট সিন দেখছে। আশরাফ সাহেব এগিয়ে আসে, নিলয়কে বলে, নিলয়, তোমাকে এনেছি আরিয়ানকে মারতে, কিন্তু এখন সেটার প্রয়োজন নেই। তুমি বরং আমাদের দলে চলে আসো, সব কিছুই পাবে তুমি। আর তোমাকে
আশরাফ সাহেব পুরো কথাটা শেষ করতে পারল না। কে যেন ওকে পিছন থেকে গুলি করে মেরেছে। সবাই সেই দিকে তাকায়। সাফিক সাহেব হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, দড়ি খোলা। কয়েকটা ছেলে সবার মাথায় পিস্তল ধরে আছে। সাফিক সাহেব নিজের, নেহার আর আদনান সাহেবের মুখ থেকে টেপ খুলে দেয়। ভাই তুই বুঝলাম না কিছু। আমি আরিয়ানের সেই বাবা। মানে হৃদয় তোমার ছেলে না? হৃদয় আমার ছেলে, তবে দ্বিতীয় বউয়ের ছেলে। প্রথম বউটা কে জানিস? তোর পাশে যে বসে আছে। নেহা ঘুরে তাকায়। ওর পাশে নুসু ম্যাম বসে আছে। নেহা অবাক হয়ে বলে, ম্যাম তোমার প্রথম স্ত্রী? তাহলে আরিয়ান ম্যামেরই ছেলে? এজন্য হৃদয় মরে যাওয়াতে তেমন কষ্ট হয়নি। এই সব কিছুই আমার ইচ্ছেতেই হয়েছে, আমার কথা মতো হয়েছে। আশরাফকে কেন মারলাম জানিস কেউ? শালা আমাদের মারার জন্য কিলার নিয়ে আসে, আগামীতেও আনবে না সেটার কি গ্যারান্টি আছে? তাই মেরে দিলাম। সাকিব রাফাতকেও প্ল্যান মতো রাস্তা থেকে সরিয়ে দিলাম। এইবার আর কোনো ঝামেলা নেই। ওদের কথা শেষ হতেই পরী দৌড়ে নিলয়ের কাছে আসতে থাকে। সাফিক সাহেব পরীকে গুলি করে দেয়। নিলয় দৌড়ে পরীর কাছে যায়, পরীকে নিজের কোলে নিয়ে ডাকতে থাকে। পরী বলে, ভাইয়া আমি জানি না আমি কি কি করেছিলাম। আপনার মতো একটা ভাই পেয়েছিলাম। মা আপার পরে আপনাকে অনেক ভালোবাসতাম। ওরা আমার আপাকে মেরে ফেলেছে আমার সামনে। ভাইয়া ওদেরকে তুমি মেরে ফেলো। ওরা আমার আপাকে যেভাবে মেরেছে তুমি ওদেরকে সেইভাবেই কষ্ট দিয়ে মারবা। পরী আর কিছুই বলল না, চোখ দুটো বন্ধ করল। নিলয় পরীকে মাটিতে শুইয়ে রেখে উঠে দাঁড়ায়। সাফিক সাহেবের দিকে এগোতে যাবে তখনই কে যেন পিছন থেকে গুলি করে। গুলিটা নিলয়ের ডান কাঁধের নিচে লাগলো। নিলয় ছিটকে পড়ে যায় মাটিতে। পিছনে তাকিয়ে দেখে রাকিবের হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। রাকিব নিলয়ের দিকে আসে। নিলয়ের কাছে এসে ওর মুখের সামনে বসে বলে, এই ওঠ, উঠছিস না কেন? খুব তো ডন হয়েছিলি, তোকে তো সবাই ভয় পাচ্ছিল। এখন এমন করে পড়ে আছিস কেন? ওঠ, সবাই তোকে দেখছে। তাকিয়ে দেখ, ভার্সিটির সব ছেলে মেয়ে দেখছে নিলয়কে আমি মারছি, সেটা সবাই দেখছে। সামনে তাকা, দেখ না রাস্তার কুকুর ভয়ে ঘেউ ঘেউ করছে না। কারণ ও জানে কানের কাছে বেশি ডাকলে তাকেও মেরে ফেলবো। খুব মাস্তানি দেখিয়েছিস তাই না? ওঠ। ও উঠবে, তবে যখন উঠবে তখন তোরা কেউ বাঁচার জন্য দৌড়ে পালাতেও পারবি না। মা তুমি যে কি বলো, নিলয় এখন ঘুমাবে আর সেই ঘুম ভাঙবেই না। তুই মা ডাকবি না আমাকে, তোর মুখ থেকে ওই ডাক শুনতে চাই না আমি। রাগ করো কেন? নীলা তো আমাকে অনেক আগেই চিনে ফেলেছিল, কিন্তু আমাকে মারেনি, ভুল করেছিল। এখন সবার সামনেই তো ওকে মরতে হবে। সন্দেহ হয় এখন পরি ওর ঘর থেকে ফটোগুলো আমার কাছে দেয়। ওর পিছন লোক লাগিয়ে বুঝতে পারি ও আসলে আবির না, নিলয়ও। তাকে আগেই মারতাম, কিন্তু সেটা করিনি, কারণ জেনেছিলাম ও তোমার সাথে বেশ খাতির জমিয়েছে। আর তুমি নাকি নিলয়কে খুঁজছো আমাদের মারার জন্য। নিলয় তোমার সামনেই পড়ে আছে, কিন্তু সে আর উঠবে না, পারবেও না তোমাকে খুশি করতে। আমরাই ওকে মারবো, তুমি মন ভরে দেখবে। সাফিক সাহেব নিলয়ের কাছে আসলো। নিলয়কে হকি স্টিক দিয়ে কিছুক্ষণ পেটাতে থাকে। এরপর নুসু ম্যামের দিকে এগিয়ে যায় সাফিক সাহেব। নুসু ম্যামের চুল ধরে টেনে আনে সেখান থেকে। সাফিক জোরে একটা লাঠি দেয় নুসু ম্যামকে। ম্যাম লাঠি খেয়ে দূরে সরে গিয়ে পড়ে। পিস্তলে গুলি লোড করে ম্যামের দিকে করতে যাবে, তার আগেই সাফিক সহ সবাই একটা গুলির শব্দ শুনতে পায়। সবাই সেদিকে তাকায়। নিলয় দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, হাতে পিস্তল, জুতোর চেন কভার খোলা। পিছনে রাকিবের কপাল থেকে রক্ত বের হচ্ছে। বোঝাই যাচ্ছে নিলয় রাকিবের কপালে গুলি করেছে। কুকুর ঘেউ ঘেউ করে না, তার মানে এই নয় যে সে ভীতু। কুকুরের একটা সুযোগ থাকলে সে কেবল ঘেউ ঘেউ নয়, খুবলে খেয়েও নিতে পারে। ডন হতে হলে সবাইকে মেরে ফেলতে হবে সেটা না, ডন হতে হলে মাইন্ড গেমও জানতে হবে। আমি বলি আমাকে মারতে হলে প্রথম সুযোগে মেরে ফেলতে হবে, পরের বার দ্বিতীয় সুযোগ আসবে না।
এটা কেবল আমার রুলস, আমার উপরে প্রয়োগ চলে না। একটা মা তার ছেলের জন্য কখনো খারাপ দোয়া করে না। সন্তান যতই খারাপটা হোক না কেন, মা চায় যেন তার সন্তান ভালো থাকুক। পৃথিবীতে যার মা নেই সে বড় অভাগা। একজন মা কতটা ত্যাগ করতে পারে সেটা কখনো পৃথিবীর অন্য কেউ বুঝতে পারে না। বৃদ্ধাশ্রমে থাকা মাটাও তার বেয়াদব সন্তানের জন্য দোয়া করে বলে, আল্লাহ তুমি আমার সন্তানদের ভালো রেখো। অথচ সে সন্তান কখনো মাকে খোঁজ নেয় না। অবহেলিত স্ত্রীও তার স্বামীর জন্য দোয়া করে বলে উনি যেন সর্বদাই সুস্থ থাকে। অথচ স্বামী একটু ভুল হলেও স্ত্রীকে চুলের মুঠি ধরে পেটাতে থাকে। এখানে কোনো নারীর পক্ষ নিয়ে বলছি না, বলছি মা আর স্ত্রীর ভালোবাসা। শোন আরিয়ান, তোর মা তোর জন্য দোয়া করেছে, তুই আমার হাতে মরবি। পৃথিবীর আর কোনো শক্তি নেই তোর মায়ের দোয়াটা নষ্ট করার। তাই আমি ততক্ষণ বেঁচে থাকব যতক্ষণ তোর মায়ের দোয়া কবুল হচ্ছে না। একজন মা তার সন্তানের থেকে অনেক কষ্ট না পেলে এমন চায় না। আর শফিক সাহেব শালা হারামি, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও হৃদয়ের মাকে বিয়ে করে তোর মতো খারাপ একটা ছেলেকে জন্ম দিয়েছিস। মনে আছে এখানে এসে নীলাকে নিয়ে আমি ওর বাড়িতে যাচ্ছিলাম, পুলিশেরা নিজে থেকে তোর গাড়িতে একটা গোডাউন নিয়ে যাচ্ছিল। সেদিন তোকে দেখেছিলাম, আমি পিছু নিয়েছিলাম। গাড়িওয়ালা ওখানে থাকা প্রতিটা লোকের ব্যাকগ্রাউন্ড বের করি, জানতে পারি তুই এই শহরে থাকিস। আর তোর ছেলে আরিয়ান, যাকে মারার জন্য আমাকে এখানে পাঠানো হয়, তুই আমাকে দেখিসনি। এই জন্যই তোর শহরে এসে তোর বাড়িতে যাই থাকতে। উদ্দেশ্য ছিল তোকে সেখানেই মারব, কারণ একটাই, তুই নীলাকে মেরেছিস। কিন্তু সেখানে যে নেহার সাথে দেখা হয়, দিন দিন সে আমাকে ভালোবেসে ফেলে। ওর ভালোবাসার পোকর এত বেশি ছিল যে আমিও ওকে ভালোবেসে ফেলি। এবার তো আমাদের একসাথে থাকার পালা। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। অনেক হয়েছে তো লেকচার, নেহাকাই আগে মেরে দিই, তারপর সব ঠান্ডা। আরিয়ান গুলি করতে যাবে নেহাকে, তখনই কতগুলো গুলি চালানোর শব্দ হয়। নীলা পিছনের দিকে তাকায়, নিধি আর জয় এসেছে, আর ওদের পিছনে এসেছে মাসুম, সিয়াম আর অর্ক। সাফিক সাহেব এগিয়ে আসে নীলয়ের দিকে। জয় নীলয়ের সামনে এসে দাঁড়ায়। জয় বলে, নিলয় আমি শফিককে মারতে চাই, প্লিজ। নীলয় মুচকি হাসলো। নিধি আর মাসুমেরা নেহার কাছে যায়। নীলয় ম্যামের কাছে আসলো। তখনও বৃষ্টি হয়। ম্যামের হাত ধরে নীলয় টেনে তুলতে যাবে, তখনই নীলয়ের পিছন থেকে বালিতলার বেলচা দিয়ে আরিয়ান মাথায় বাড়ি দিল। ম্যাম আবারও পড়ে যাচ্ছিল। নীলয় নিজেকে কন্ট্রোল করে ম্যামকে আঁকড়ে ধরে দাঁড় করিয়ে দিল। নীলয় ঘুরে তাকালো, একটা গুলির শব্দ হয়। সাফিক সাহেবের বুকে পরপর কয়েকটা গুলি বিদ্ধ হয়ে পিছন দিক থেকে বেরিয়ে গেল। সাফিক সাহেব ধপ করে মাটিতে বসে পড়লেন। নীলয় আরিয়ানের পায়ে গুলি করে। আরিয়ান মাটিতে বসে পড়ল। প্রচন্ড জোরে বৃষ্টি হয়। নীলয় আরিয়ানের সামনে গিয়ে বসলো। মুচকি হেসে বলল, যা মায়ের থেকে মাপ চেয়ে নে, হয়তো সুযোগটাও পাবি না। আমাকে একবার এখান থেকে যেতে দে, তোকে বুঝিয়ে দেব আরিয়ান কতটা ভয়ঙ্কর। টাকার জন্য এত কিছু করলি, আজ দেখ কেউ তোর আগে পাশে নেই, সবাই তোর মৃত্যু কামনা করছে। তোর মা তোর দিকেও তাকাচ্ছে না, জানিস সে তোর জায়গাতে আমাকে বসিয়েছে, মানে ওনার সন্তান এখন আমি। আর আমার কাছে তোর জন্য বেঁচে থাকার কোনো সুযোগ নেই, বুঝলি? কথাগুলো বলেই নীলয় উঠে দাঁড়ায়। আরিয়ানের কপালে শুট করে পরপর দুটো গুলি করলো। আরিয়ান ঘাস জড়িত ভার্সিটির মাঠের মধ্যে শুয়ে পড়ল। রক্তস্রোত যেন বৃষ্টির পানিতে মিশে যাচ্ছে। জয় আসলো নিলয়ের কাছে। নিলয় তুমি নেহাকে নিয়ে চলে যাও অনেক দূরে, হয়তো এখনই পুলিশেরা চলে আসবে। যাব, তবে আমি আর নেহা নয়, সাথে ম্যাম মানে আমার মাও যাবে। যাবেন মা আমার সাথে? যাব, তবে আমাকে তুমি করে বলিস। আজকে নিলয় গাড়ি চালাচ্ছে।
নেহা পাশে বসে আছে, পিছনের সিটে নুসু ম্যাম বসে আছে। নেহা নিলয়কে আজকে গাড়ি চালাতে দেখবে। সবার থেকে বিদায় নিয়ে ওরা তিনজনে ঝুম বৃষ্টির মধ্যে পরিচিত নগরী ছেড়ে দূরের গভীরে চলে যাচ্ছে। সেখানে তারা মা ছেলে আর ভালোবাসা নিয়ে একসাথে বাঁচার ঘর বানাবে।